গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজকের আমাদের বিষ্ণুপুরের প্রথম দিনের সকাল আর কি। কালকে বিকেলবেলা ঢুকেছি, আর দেখেছেনই তো সন্ধে হয়ে গেছিলো। আজকে সকাল সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, আর আমরা আছি হচ্ছে হোটেল অলিভিয়া অ্যান্ড রিসর্ট। প্রচুর জায়গাও রয়েছে, বাচ্চারা ওখানে দোলনা চড়ছে, চলো নিয়ে যাবো সেখানে। চলুন, সুন্দর একটা সকাল, ঘোরবার পক্ষে একদম আদর্শ। চলুন তাহলে বেরিয়ে পড়ি আমরা। আর এই যে সব বাক্স প্যাটরা গোছানো চলছে, এখান থেকে আজই আমরা বেরিয়ে যাব। এই যে বাবু বসে বসে এখন চা পাউরুটি খাচ্ছে, সকালবেলার ব্রেকফাস্ট। আজ বাইরে রোদ আছে, চলুন ঘুম থেকে তো উঠে পড়েছি, এবার বাইরে যাই, গিয়ে কোথায় কি ঘুরবো না ঘুরবো একটু দেখে নিই। পুরোটার সঙ্গে থাকুন। আজ আমাদের অনেকটাই ঘোরাঘুরি হবে। বিষ্ণুপুর থেকে বেরোবার সময় এখানকার যে বিষ্ণুপুরের মেন যে জিনিসগুলো, রাসমঞ্চ, জোর বাংলা যে মন্দিরগুলো আছে, ইচ্ছা আছে সেগুলো একটু দেখবার, দেখে ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। তাই আজকে ঘোরাঘুরি অনেকটাই আছে। দেখি একটু বাচ্চারা কি করছে। অনেকক্ষণ আগে ওরা দোলনা চড়তে এসেছিল, এখানে এই দুটো দোলনা চড়ছে। আর এই যে ওখানে দুজন বসে আছে। বাবুর একই ড্রেস হয়ে গেল, একই ড্রেস হয়ে গেল না, দেখি কটা বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারি। আবার শিবানী ড্রেস। আমার ড্রেস হচ্ছে এই বাবু তো নতুন নতুন পড়ছে পিছনে একটা বড় জিরাফ। মা ড্রেস, মা টুপিখানা একদম ক্লাসিক। চা জলখাবার খেয়ে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনের মধ্যে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সুন্দর একটা গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, জানেনই তো পুরো ইন্টিরিয়ারের ভেতরে ছিলাম। এইবার যেখানে আসলাম সেটা হচ্ছে রাসমঞ্চ, সবার পরিচিত এই রাসমঞ্চ। দাঁড়ান আগে পার্কিংটা করে আসি, তারপর ভেতরে ঢুকবো। ঢুকতে কিন্তু 25 টাকা করে টিকিট লাগবে, আর একটা মন্দিরের টিকিট কাটলেই মোটামুটি আপনি এখানকার সমস্ত দ্রষ্টব্য মন্দিরগুলো দেখে নিতে পারবেন। চলুন, আর এখানে দেখি কী কী বিক্রি হচ্ছে। খুব সুন্দর পোড়ামাটির জিনিস রয়েছে, বিভিন্ন মূর্তি রয়েছে, আর যা হয় সমস্ত মহিলাগণই দোকানের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমিও খুব একটা বেশি দূরে ছিলাম না, আমি অবশ্য দেখছিলামই। চলুন এগুলো একটু দেখে টেখে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকি, আর মন্দিরের ইতিহাসটা সম্পর্কে একটু অবগত হই। মল্লরাজ বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধা কৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর কোনো উৎসব এখন হয় না। এই হচ্ছে টিকিট, এই টিকিট দিয়ে কিন্তু অনেকগুলো মন্দির আমরা দর্শন করে নিতে পারবো। আমি জানেন তো অনেক ছোটোবেলায় এখানে এসেছি, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম বাংলা নিয়ে। আমার মধ্যযুগের ইতিহাস ছিল ডিসার্টেশনের পেপার, তো তারই এক্সকারশন করতে কিন্তু বিষ্ণুপুর এসেছিলাম। তাও আজ থেকে কত বছর আগেকার কথা। ঠিক যেমনটি দেখে গেছিলাম এখনও ঠিক তেমনটিই রয়েছে। প্রথমে তো এই ইতিহাসটা পড়লাম, আপনাদেরও দেখবার সুযোগ করে দিলাম। আর শীতের দিনে বেশ ভালো লাগছিল রোদ্দুর গায়ে মেখে এই অসাধারণ স্থাপত্যটা একবার করে দেখতে, আরও একবার দেখতে, আরও হয়তো ভবিষ্যতে আবারও আসবো, তখনও দেখব। একবার ফটো তুলতে তুলতেই আমরা ভেতরে ঢুকছি। ফটোর জন্য একটু ফাঁকা জায়গা পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। আর বাবুর একটা ছবি এখানে তুলে দিই বসে। পেছনে অলরেডি এত মানুষ ভিড় করে আছে, দেখেছেন, ফাঁকা পাওয়াটা কিন্তু খুব চাপ হয়ে যায়। রাসমঞ্চ একটি অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। মঞ্চের এই বেদিটি, যাকে মাকড়া বা ল্যাটেরাইট পাথরে নির্মাণ করা হয়েছিল। বেদিটির উচ্চতা 1.6 মিটার আর দৈর্ঘ্য 24.6 মিটার। মঞ্চটির মোট উচ্চতা 10.7 মিটার। উপরের অংশ ইষ্টক নির্মিত। চূড়ার কাছে একটি স্বল্প পরিসর ছাদে গিয়ে উপরের অংশটি মিলিত হয়েছে।
রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির। চূড়ার মূলে 4টি করে দোচালা ও প্রতিটি কোণে একটি করে চারচালা রয়েছে। গর্ভগৃহটি দেয়াল দ্বারা আবৃত নয়, বরং রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। বাইরের সারিতে খিলানের সংখ্যা 40। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদিকাদের স্মৃতি অলঙ্কৃত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্যরীতি অনুসরণে নির্মিত কিন্তু হয়নি। এটি কিন্তু মন্দিরের গর্ভগৃহ, এখানেই কিন্তু বিগ্রহ থাকতো। এখন সেই জায়গাটা সম্পূর্ণ আটকানোই রয়েছে। আর উপরটা দেখুন কত উঁচু, আলোই ঢুকছে না যে দেখাবো। আমি তো দেয়ালের গায়ে হাত দিয়ে যেন ইতিহাসকে দেখতে পাচ্ছিলাম। আমি একাই নিজের মতো ঘুরছিলাম, ছবি নিচ্ছিলাম। বাচ্চারা নিজেদের মতো এখানে লুকোচুরি খেলছে, ঘুরছে, সবাই ছবি তুলছে। আমিও যে তুলিনি তা না, তবে আমার কেন জানি না এই সমস্ত জায়গায় আসলে যে সময় এটা তৈরি হয়েছিল সেই সময়ের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। হয়তো সেটা আমার কল্পনায় ভেসে ওঠে, সবটাই যে সত্যি তা না। আমার মাঝে মাঝে মনে হয় তাহলে বোধহয় এইরকম হতো, তাহলে বোধহয় এইরকম ভাবা হয়েছিল। সত্যি এত সুন্দর একটা নিদর্শন, যারা যারা যাননি অবশ্যই কিন্তু যাবেন। খুবই সুন্দর দেখতেও লাগে। সামনে অনেকখানি জায়গা আছে, আপনি বসে সেখানে গল্প করতে পারেন, সবুজ আছে, সবটাই খুব আনন্দময় একটা পরিবেশের মধ্যেই কিন্তু আছে। আর শীতকাল এলে তো কথাই নয়, বলুন, সত্যি যেন মনে হচ্ছে না ইতিহাস কথা বলছে। আমার তো খুবই ভালো লেগেছে। চলুন আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আমার চোখ দিয়ে একটু দেখে নেবেন। ভাবতে কেমন লাগে না, সেই কত বছর আগে এই ইটগুলো তৈরি হয়েছিল, এই ডিজাইনগুলো তৈরি হয়েছিল, যা তখনকার মানুষ কোনো কিছু কি বলবো রেফারেন্স ছাড়া কী করে যে করতো, সেটাই কিন্তু অদ্ভুত, তাই না বলুন? আমাদের চোখের সামনে তো এখন কত রেফারেন্স আছে, কিন্তু সেই সময় সেই যুগে দাঁড়িয়ে কোনো রেফারেন্স কি থাকতো? কিন্তু কি করে তাহলে সম্ভব হতো এত সুন্দর গঠন, এত সুন্দর নকশা? এটা ভাবতেই কিন্তু আমার আরও বেশি করে অবাক লাগে। নিজের মতো করে ঘুরছি ফিরছি, আর এই কথাগুলোই কিন্তু মাথার মধ্যে বারবার আসছে। অনেক বছর পর দেখছি, তবু যেন মনে হচ্ছে কতদিনের চেনা, আর মনে হচ্ছে বেশি দিনের নয়, কিছুদিন আগেরই হয়তো তৈরি। যাই হোক, সুন্দর করে দেখলাম, পুরোটা ঘুরলাম, প্রতিটা দরজা দিয়েই বেরোলাম, ঢুকলাম, তারপর বেরোলাম। মঞ্চটা ঘুরলাম, ঘুরে এই যে বেরিয়ে যাচ্ছি। লাগবে না, চলুন এবার নেক্সট জায়গায় যাই সবাই। আমরা চলে এসেছি জোর বাংলা মন্দিরে, পিছনে রয়েছে তারাই কিছু একটু মাটির পোড়ামাটির কাজের জিনিস দেখে, এখানে বিক্রি হচ্ছে, খুব সুন্দর। দাঁড়ান, সত্যি কি অসাধারণ দেখতে। আমার তো একটা এত পছন্দ হয়েছিল যে কি বলবো, তবে হ্যাঁ, ট্যুরিস্ট দেখলে উল্টোপাল্টা দাম বলে বটে। দেখুন এই কালো ঘোড়াটা কি সুন্দর, কি সুন্দর। সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে একটু আধটু কিন্তু শপিং সারছে, আর আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছি। এই কালো ঘোড়াটাও কি অসাধারণ। চলুন প্রতিটা দোকান আপনাদের একটু একটু ঘুরিয়ে দেখাই, যারা যাননি তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারাও যান, ঘুরে আসুন, আর যারা গেছেন তারা হয়তো জানেন সামনে থেকে এগুলোকে দেখতে আরও ভালো লাগে। বাহ, এই দুর্গা মূর্তিটা দেখুন কি সুন্দর, এটাও ভারী সুন্দর। সত্যি জিনিস দেখে যেন আর চোখের স্বাদ মেটে না, একটার পর একটা দেখেই চলছি। এই জিনিসগুলো আপনি অবশ্য সর্ব জায়গাতে পাবেন, কিন্তু ওই পোড়ামাটির কাজ আর ওই পোড়ামাটির জিনিসপত্রগুলো কিন্তু এখানকারই বিশেষ নিদর্শন। এখানে মাটির থালা, প্রদীপ, আর ওই যে ঘোড়াগুলো দেখছেন, এই ঘোড়াগুলোও কিন্তু এখানকার মানে কি বলবো ভীষণভাবেই পাওয়া যায় এবং প্রচলিত একটা জিনিস বলা চলে। আর এখন অবশ্য কলকাতায় বসে সব কিছুই পাওয়া যায়, তবুও যেখানকার যে জিনিস সেটা দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আর ওখানকার বউ মেয়েরা এগুলো তৈরি করে করেই দিচ্ছিল, ভীষণ সুন্দর। তো হঠাৎ মনে হলো একটু খিদেও পেয়েছে, অনেক আগেই বেরিয়েছি, এই বৌদির দোকানে আসলাম, এসে বাচ্চাদের জন্য একটু ম্যাগির অর্ডার দিলাম, আর আমরা নিজেরা একটু অমলেট খেয়েছিলাম।
বাকিরাও ঘুরে ফিরে জিনিস দেখছে। আজকেরই আমাদের কিন্তু ঝাড়গ্রাম চলে যেতে হবে বিষ্ণুপুর থেকে বেরিয়ে। তো আমরা একটু তাড়াহুড়োও করছি, কিন্তু এত জিনিস দেখবার রয়েছে, সে না দেখে সেগুলো ছাড়তেও পারছিলাম না। কি করব বলুন? হ্যাঁ, এই সমস্ত জিনিসই আমাদের এখানে হয়তো পাওয়া যায়, কিন্তু ওখানে সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছিল। এখানে দেখা হয় না থাকলেও। এই যে দুজনে একটু ম্যাগি খাচ্ছে, সকালবেলা ব্রেড আর চা খেয়ে এসেছে, সেভাবে পেট হয়তো ভরেনি। দর্শক দর্শক চলে গেল। চলুন ওই দিকটা ঘুরে আসি। এখানেও রয়েছে বেশ কিছু মন্দির। এটা ঠিক জোড়বাংলো মন্দিরটার ঠিক উল্টো দিকে। এখানেও মন্দির রয়েছে, এখানেও মানুষজন প্রবেশ করছে। আমরা এটার আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখতে ভালো লাগছিল, বাইরে থেকেই দেখলাম। যদি ওটার ভেতরে কিছু নেই, বাইরে থেকেই আপনাকে দেখতে হবে। আর এই হচ্ছে জোড়বাংলো মন্দিরটা। এই বিষ্ণুপুরের এই জোড়বাংলো মন্দির একটি বিখ্যাত টেরাকোটার মন্দির, যা মল্ল রাজা রঘুনাথ সিংহ ১৬৫৫ সালে নির্মাণ করেন। এটি দুটি কুঁড়েঘরের মতো দেখতে, যা পাশাপাশি জোড়া এবং একটি সাধারণ চূড়ার উপর স্থাপন করা হয়েছে, এবং এর দেয়াল জুড়ে কৃষ্ণের জীবন ও পৌরাণিক কাহিনী সুন্দর টেরাকোটা নকশা রয়েছে। এটি কেষ্টরায় মন্দির নামেও পরিচিত এবং দোচালা স্থাপত্যশৈলীর এক দারুণ উদাহরণ, যা বিষ্ণুপুরের মন্দিরের নগরীর ঐতিহ্যের প্রতীক। বিষ্ণুপুরকে বলাই হয় কিন্তু মন্দির নগরী, জানেন তো? আর এই দেখুন কাজগুলো কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। লাল ইট দিয়ে তৈরি এবং এর পুরো বাইরের দেয়ালে টেরাকোটার শিল্প। শ্রীকৃষ্ণের জীবন তো রয়েছে, এছাড়া রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী, দেবদেবী, প্রাণী ও জ্যামিতিক নকশার সুন্দর চিত্র কিন্তু খোদাই করা আছে। বর্তমানে কিন্তু এখানে কোনো পুজো হয় না, তবে এখানে পর্যটকরা আসেন, দেখেন, এবং এই টেরাকোটার কাজ দেখতে কিন্তু বহু দূর থেকে মানুষজন আসে। কি অসাধারণ না, সেই যুগে দাঁড়িয়ে তৈরি করা, ভাবতেই কেমন অবাক লাগে। ওই দেখুন একটা মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে। আমাদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি, পুরুষ মানুষ মাত্র দুটো, একটা আমার দাদা আর একটা আমার কর্তা। তো মহিলাদের পেয়েছে বেজায় জোর টয়লেট। তো আমরা এখানে টয়লেটই খুঁজছিলাম, টয়লেটের জন্য অনেক দূর যেতে হয়েছে। তো টয়লেট যাওয়ার পথেই দেখলাম রাস্তায় আরও দুটো মন্দির। ভাবলাম চলুন, আমিও যখন দেখছি আপনারাও দেখুন, চলুন দেখে নেবেন। বিষ্ণুপুরকে পিছনে রেখে জঙ্গলের রাস্তা ধরে আমরা চলে এসেছি গনগনিতে। এর ওপর দিয়ে ঝাড়গ্রামে যাব। তো গনগনিটাও ভাবলাম একটু দেখে নিই, যদিও আমার দেখা গনগনির ব্লগও কিন্তু আছে, আপনারা হয়তো দেখেওছেন। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি এখানে এসেছিলাম, শিলাবতী নদীর ধারে ন্যাচারালভাবে তৈরি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন আর কি। চলুন আরেকবার দেখবেন। আর মনে আছে সেই ভিতরের
জায়গাটা, আর এখান থেকে পুরো নদীর ওই পাড় ভাঙাটা দেখা যায়। চলুন যতটা পারবো দেখাবো। একদম নিচে আর যাচ্ছি না, ওই যে সবাই নিচে নামছে, ওখানে গেলেই কিন্তু দেখা যায়, কিন্তু আমাদের অতটা সময় ছিল না, আমরা এখানে লাঞ্চ করব, তাই নিচে আর নামা হয়নি। বাহ, কি সুন্দর, এই দৃশ্যটাই কিন্তু দারুণ। যাই হোক, আমরা গনগনির ভেতরটা উপরে যে জায়গাটা আছে সেখানে গেছি, এখানে প্রচুর ফুল রয়েছে, আর এখানে ঢুকতে গেলে আপনার টিকিটও লাগবে, জনপ্রতি 5 টাকা করে। আপনি ভেতরে ঢুকতে পারবেন, ভেতরে অনেক ফুলের বাগান রয়েছে, ফুল রয়েছে, বাচ্চাদের খেলবার জিনিসপত্র রয়েছে, আর লাঞ্চ করবার জায়গা আছে, আর এখানে থাকার জায়গাও আছে। তো আমরা এখানে লাঞ্চ করব, ওটাই মনে হলো ভালো হবে, ফাঁকা হবে, তো আমরা ঠিক করলাম ওখানেই লাঞ্চ করব। আর এত সুন্দর ফুল ফুটেছে, একটু দেখাবো না তা কি হয়? চলুন একটু ফুলগুলো আপনাদেরকে দেখাই। এখানে বললাম না যে খেতে এসেছি, যে রসনা রেস্টুরেন্ট, যেটা গনগনির ভেতরেই আছে। আমরা খেয়েছি ভেজ থালি, সেটাতে ছিল হচ্ছে ভাত, ডাল, বেগুনি, 2 রকম তরকারি, আর আমরা এক্সট্রা নিয়েছিলাম মাছ, আর বাচ্চাদের জন্য চিকেন ছিল। দাম অনুযায়ী ঠিকঠাক, তবে ওই মোটা চালের ভাত একটু ছিল। আমরা গনগনি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা একদম ডিরেক্ট গিয়ে হোটেল ঝাড়গ্রামে, সেখানে গিয়ে আমি পরবর্তী অংশটা দেখাবো, বা রাস্তা যদি কোনো ভালো ভিউ থাকে সেটা দেখাবো। চলুন তাহলে। গাড়িতে ওঠার আগে চোখ পড়লো এই যে এখানে পেয়ারা মাখা হচ্ছে, তো যেই দেখা ভাবলাম একটু খাই। পেয়ারার দেশের লোক আমি, কিন্তু বাইরে গিয়ে আবার পেয়ারা কিনে খেলাম, প্লেট 30 টাকা। বেশ ঝাল করে করেছিল, এত ঝাল যে বেশিক্ষণ খেতেও পারিনি। যাই হোক, আবার এগিয়ে চলা জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে, ভীষণ মাখনের মতো রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, আর এই পরিবেশে চলতেও খুব ভালো লাগে। অদ্ভুত একটা ছমছমে ওয়েদার, ছমছমে পরিবেশ, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দুপুর তখন বেশ হয়ে গেছে, বরঞ্চ বিকেল বিকেল অবস্থা, মনে হচ্ছে কখন পৌঁছে যেতে পারি। মাঠের ওপর দেখুন কুয়াশা পড়েছে, আস্তে আস্তে সূর্য ডুবছে, কি অপূর্ব যে এই দৃশ্য। যাই হোক, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা কিন্তু চলেই এলাম ঝাড়গ্রামে, আর এই হচ্ছে আমাদের আস্তানা। হোটেলটার নাম হচ্ছে অরণ্য সুন্দরী, একদম প্রপার ঝাড়গ্রামের ওপর, স্টেশন থেকে 5 মিনিট দূরত্বে। আর এই হচ্ছে এখানকার বসার জায়গা, এখানে আপনি বনফায়ারও করতে পারেন, তবে একদম শহরের ভেতর, কোনো রকম কোনো ফিলিংস আপনি পাবেন না। আর এই যেখানে এরা দুজন এসেই চড়ে পড়েছে দোলনায়, আবার বলছে দোলনা নাকি অতটাও ভালো না আগেরটার মতো। প্রচুর গাছপালা দিয়ে সাজিয়েছে, যদিও কৃত্রিম, কারণ জঙ্গল এটা নয়। ভেবেছিলাম জঙ্গলেই হয়তো থাকবো, তো প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দিল, আমপান্না শরবত,
তারপর সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম হচ্ছে পেঁয়াজ পকোড়ি, এখানে বলে পকোড়াকে পকোড়ি। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ ছিল। টুপটাপ আমরা চা খেয়েছি আর টুপটাপ করে আমরা এই পকোড়ি খেয়েছি। আর এইরকম ঘরের সাথে লাগোয়া ছিল ব্যালকনি, যেখানে আমরা কিন্তু এই যে মুড়ি পকোড়া চা খাচ্ছিলাম। ঠান্ডাটা বেশ ছিল, কিন্তু তবে বিষ্ণুপুরের মতো অতটাও নয়। সবাই মিলে এখানে খেতে গল্প করতে মজা লাগছিল। আর ঠান্ডাটাও যেহেতু খুব ভালোই পড়েছিল, সেহেতু মানে ভালোও লাগছিল। পকোড়া আর চা জমে গেছিলো আর কি। সবাই তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা গল্প করতে করতে চা পকোড়া খাচ্ছি। সবাই আজকের মোটামুটি টায়ার্ড হয়ে পড়েছি। রাতে অর্ডার দেওয়া ছিল চিকেন আর রুটির, একটা জায়গায় রান্না করতে দেওয়া আছে, তো সেখান থেকে চিকেনটা আর রুটিটা নিয়ে সে রাতে ডিনারটা সারবো, সেই রকমই প্ল্যান হয়ে আছে। আজ সারাদিনে কি হলো না হলো সেই নিয়ে বেশ জমে উঠেছে গল্প। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সন্ধেটা তো খুব ভালো কাটলো, দিনটাও খুব ভালো কেটেছে। এবার আস্তে আস্তে যাবো ডিনারটা আনতে। ভালোই গল্প জমে উঠেছে, যেতে আর কারোর ইচ্ছাই করছে না, কিন্তু যেতে তো হবে, রাতের খাবারটা আনতে হবে বলে কথা। চলুন রাতের খাবারটা এবার নিয়ে আসি। এবার ক্লান্তি এসে ভালোই ভিড় করেছে, আর থাকা যাচ্ছে না। যদিও ওই খাবার অর্ডারটা দিতে যাওয়ার সময় আমার দাদা আবার এখান থেকে কাবাব আর রেশমি কাবাব আর মালাই কাবাব নিয়ে এসছে, সেটাও খাওয়া হয়েছে। আর এই যে খাবার নিতে আমি আর দাদা এসেছিলাম, খাবারটা নিয়ে চলেই যাব। আর তারপর খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম, এই যে এই মাসি রান্না করে দিয়েছিলেন। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।